তোমার প্রিয় বৌমা আমাকে চায় গুলিয়ে ভিম লিকুইড খাওয়াচ্ছে, সাথে মরিচ গুঁড়ো দিয়ে। এ কি? কিভাবে? তুই কিছু করেছিস? নিশ্চয় মেয়েটাকে জ্বালাতন করেছিস। আমাকে ভিম লিকুইড খাইয়েছে, আমি ওকে হুইল পাউডার খাওয়াবো, দেখে নিও। ইসমাম রাগে গজরাতে গজরাতে উপরে চলে গেল। আজরাকে অনেকবার কল করেও পাওয়া গেল না, আর না মেসেজের উত্তর এলো। আজরা দরজায় খিল দিয়ে বসে আছে, কারণ তার ধারণা ইসমাম হয়তো তাকে খুঁজতে আসবে। কিন্তু না, এমন কিছুই হলো না। আজরার ফোনটাও বন্ধ। বর্তমানে আজরার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, সে প্রথমে ইসমামকে বিরক্ত করবে, তারপর নিজেই চোরের মতো জায়গা খুঁজতে থাকবে লুকানোর জন্য। রাত প্রায় 12:30। আজরার ঘুম আসছিল না, তাই একটা রোম্যান্টিক উপন্যাস পড়ছিল। ভেবেছে একটা অবধি উপন্যাস পড়বে, পড়ার পর একটা রোমান্টিক মুভি দেখা শুরু করবে, যার জন্য আগেভাগে রান্নাঘর থেকে ফ্রেঞ্চ ফ্রাই আর পপকর্ন নিয়ে এসেছে। হঠাৎ দরজায় টোকা পড়লো। আজরা এক দফা চমকে উঠল। ইসমাম না তো। কিছুক্ষণ ঘুমের ভান ধরে পড়ে রইল। বাইরে থেকে নাবিলের গলার আওয়াজ এলো। এই জলহস্তি, দরজা খোলতো। আজরা শান্ত হলো, তার ভাই এসেছে। আত্মবিশ্বাসের সহিত চেঁচিয়ে বলল, কি হয়েছে, এমন ডাকছিস? তোর কাছে একটা চার্জার হবে? আমার ফোনের চার্জারটা হঠাৎ করে কাজ করছে না, প্লিজ একটু জলদি দে না। আমি এখন দিতে পারবো না। দে বলছি, না হলে সকালে উঠে তোর চার্জার কুটি কুটি করে কেটে ফেলবো। নাবিল যেহেতু এই কথা বলেছে, তার মানে সে এমনটা করতে পারে, এই ভেবে আজরা দরজা খুলল। খুলে আশেপাশে কাউকে দেখতে পেল না। হঠাৎ করে দূর থেকে ইসমাম তেড়ে এলো। আজরাকে ঝাঁপে ধরে দরজা ঠাস করে বন্ধ করে দিল। আজরাকে দেখে একটা বাঁকা হাসি দিল। আজরা ঢোক দিল। এ কেমন দিলাম বলো? আপনি আপনি এখানে কি করছেন? আমি তো বাসায় বলে এসেছিলাম আজকে রাতে থাকবো না। আপনি কেন এসেছেন? তোমার কি স্বামীর জন্য একটুও মায়া হয় না? রাত বিরেতে তোমার স্বামীটা একা এতিমের মতন বিছানা ঘুমাবে? অত বড় বিছানা একা ঘুমানো কত কষ্টের তুমি জানো? কষ্ট হতে যাবে কেন? গতকালই না বলছিলেন আমি আপনাকে বিছানায় শান্তিতে ঘুমোতে দিই না, বালিশের বর্ডার বানিয়ে রাখি, আপনি বিছানার এক কোনায় এতিম হয়ে ঘুমান। আজকে আমাকে ছাড়া ঘুমোবেন একাকী? এমনকি আগামী 1 মাস বাড়ি ফিরবো না আমি। মনে হয় তোমার থাপ্পড় খাওয়ার অনেক শখ হয়েছে, তাই না? অনেকদিন হয়েছে আমার হাতে 2-4টা থাপ্পড় খাও না, নাকি ছোটবেলার মতো তুলে আছাড় মারতে বলছো আমাকে? মারের ভয় দেখিয়ে লাভ নেই, আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। এখন বলুন কেন এসেছেন? ইসমাম দুষ্টু হাসি হেসে বলল, বউয়ের সাথে ঘুমাবো বলে এসছে। আজকাল আমার খুব একটা খারাপ স্বভাব হয়েছে, তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসতে চায় না। নাবিল ভাইকে তো আমি দেখে নিব, এত বড় ষড়যন্ত্র আমার পেছনে। এখন আমাকে দেখো। আপনাকে নতুন করে দেখার কি আছে? প্রতিদিনই দেখি। তাই নাকি? আজকে তাহলে একটু অন্যরকম করে দেখো। ওয়ান্না সি ইউর হাজব্যান্ড ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল? ইসমাম আজরাকে কোলে তুলে নিল, হেঁটে বিছানার কাছে নিয়ে গেল। অন্য কোনো রুম খালি নেই আমার হৃদয় ছাড়া। তুমি যেখানে যাবে আমি তোমার পিছনে পিছনে যাব। বলেই হলো। হ্যাঁ বললে হয়। দেখো না, তুমি বাসা থেকে এসেছো আর আমি তোমার পেছনে পেছনে এখানে এসে গিয়েছে। আপনি বাটপার। ইসমাম বিছানার দিকে তাকালো। আরে রোমান্টিক উপন্যাস পড়ছিলে, এর জন্যই তো বলি। এর জন্য কি? থাক, তুমি লজ্জা পাবে। কি হয়েছে বলুন। এই যে এখন তুমি ওড়না ছাড়া হাফ প্যান্ট পরে ঘুরছো, তোমাকে দেখতে দারুণ লাগছে। কথাগুলো বলে ইসমাম দুষ্টুমি ভরা হাসি দিল। আজরা নিজেকে দেখলো, আরে সে তো এখন বাসায় আসে বলে শর্ট প্যান্ট আর একটা স্লিভলেস গোল ফ্রক পরেছিল, যেটা হাঁটু অবধি লম্বা মাত্র। আজরার ফর্সা পাগুলো দেখা যাচ্ছে। আজরা ইসমামের বুকে 2-4টে হিল ঘুষিয়ে মেরে বলল, ছাড় ছাড়ুন, আমাকে এক্ষুনি ছাড়ুন। ইসমাম আজরাকে বিছানায় শুইয়ে দিল, তারপর তার 2 হাত বিছানায় চেপে ধরল। আজরার দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে বলল, এবার বলো, আমাকে বিখ্যাত চা কেন খাইয়েছিলে? কোন বিখ্যাত চা? কিসের চা? কোনো চা তো আমি বানাইনি। এমন চা তুমি ছাড়া কেউ বানাতে পারে না, সেটা আমার ভালো করেই জানা। চা খাওয়ার পর কিন্তু আমার ভীষণ ঝাল লেগেছিল। তারপর মনে হয়েছিল তোমাকে চাপটে ধরে একটা চুমু খাই, কারণ তোমার ঠোঁট হচ্ছে মধুর। এগুলো ভুয়া কথা। ভুয়া কেন হতে যাবে? আমি জানি তুমি ইচ্ছে করে চাতে মরিচ মিশিয়ে দিয়েছো। বুঝেছিলাম আগে তোমার অনেক লজ্জা, তাই চুমু খাবার কথা মুখে বলতে পারছিল না, তাই এমন বিকল্প পদ্ধতি আবিষ্কার করেছ। তা আজকাল চুমু চুমুর ডোজ অনেক কম হয়ে যাচ্ছে। সমস্যা নেই, আমি এখন সুদে আসলে পুষিয়ে দেবো। আপনাকে এমন করা থেকে না ভালো, পেয়ে চলার রাস্তায় নিজের ঠোঁট খসা। এতদিন কেন খেয়েছো? তখন আবেগে ভেসে গিয়েছিলাম, তো এখন বিবেকের দংশন হচ্ছে। এসো, তাহলে আজকে থেকে আমি পেজ চালার রাস্তা হলাম তোমার জন্য।
আসো তো, ঠোঁটে ঠোঁটে ঘর্ষণ হয়ে যায়। এই হাফ মেন্টালের সাথে কথা বলে জিততে পারা অনেক কঠিন। আজরা আর কিছু বলল না, চুপ করে রইল। তুমি বলবে না? আজরা তারপরেও চুপ করে রইল। ইসমাম এখনো আজরার হাত দুটো চেপে ধরে আছে। ইসমাম আস্তে আস্তে যেতে যেতে আজরার ঘাড়ের কাছে গেলে আজরা চোখ বন্ধ করে রইল। আজরা তার উন্মুক্ত ঘাড়ে ইসমামের গভীর স্পর্শ পেল। স্পর্শ গভীর হতে হতে এক সময় তার যন্ত্রণায় পরিণত হলো। আজরা উফ শব্দ করে উঠল। ইসমাম তার হাত দুটো ছেড়ে দিল, তারপর আজরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আজরা ইসমামের চুল খামচে ধরল। কিছুক্ষণ পর ইসমাম তাকে ছেড়ে দিল। আজরার ওপর থেকে উঠল, তারপর আজরাকে টেনে তুলে নিল, বুকে জড়িয়ে ধরল। আজরা পটকা মাছ সেজে বসে রইল। কেউ যখন আমার কথার উত্তর দেয় না, তখন সেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। সেটা তুমি বা যে কেউ হোক, নেক্সট টাইম থেকে এমন করবে না। আজরা কোনো কথা বলল না। ইসমাম তার গালে হাত বোলাতে লাগলো। আজরা রান্নাঘরে কাজ করছে, গায়ে ভালো মতো ওড়না পেঁচিয়ে রেখেছে, বড় করে ঘুমটা দিয়েছে, আর একটু পর পর এদিকে ওদিকে দেখছে। তনিমা আজরাকে বলল, কি ব্যাপার, এরকম ঘুমটা দিয়ে রেখেছো কেন? দেখো তো, ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছো। এখন তো বাসায় আমরা ছাড়া কেউ নেই। না না, ঠিক আছে। আচ্ছা, তোমার যেমন ইচ্ছা। আজরা টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। তার মাথা থেকে বেখেয়ালিভাবে ঘোমটাটা সরে গিয়েছে। সানা টেবিলে বসেছিল প্লেট নিয়ে। এ কি আজরাপু, তোমার ঘাড়ে কি হয়েছে? অমন লাল লাল হয়ে আছে কেন? আজরা তড়িঘড়ি করে ঘুমটা মাথায় দিয়ে নিল। হায় রে, আর বলিস না, পোকা, একটা পোকা। সেদিন যে গাছে নিচে গিয়েছিলাম না, সেখান থেকে একটা পোকা কামড়ে দিয়েছিল। তারপর চুলকে লাল করে ফেলেছি, পটল খেয়ে অ্যালার্জি হলো না, এই আর কি। আজকাল গাছে পোকা হচ্ছে, বাবাকে বলতে হবে পটল না আনতে। ও, মলম লাগাও। আর পটলের সাথে পোকার কি? তনিমা হাসতে হাসতে আজরার কানে ফিস ফিস করে বলল, বুঝতে পেরেছি, অনেক বিষাক্ত আর বড় পোকায় কেটেছে তোমাকে। নাম তার জামাই পোকা। পোকার নাম ইসমাম, তাই না? আরে ভাবি, কি বলছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। একই জাতের একটা পোকা আমার রুমেও থাকে। আজরা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। তনিমা প্রচন্ড হাসছে। সানা শুধু তাদের দেখছে। তা কি কবে সুসংবাদ দিচ্ছ? বহু দেরি ভাই রে ভাই, মাফ চাই এবার। আজরা নিজের রুমে এলো। রুম গোছগাছ করতে করতে হঠাৎ ইসমামের ল্যাপটপটাই কি মনে করে যেন হাত দিল। পাসওয়ার্ড চাইলে অনুমান করে তার আর ইসমামের জন্মসালটা একসাথে দিল, খুলেও গেল। হাফ মেন্টালটা কি পরিমাণ গাধা হলে এত সহজ পাসওয়ার্ড দিয়ে রাখে? হাফ মেন্টালটা নিজেকে অনেক চালাক মনে করে, কিন্তু মাথায় একদম বুদ্ধিশুদ্ধি কিছু নেই। খুঁজতে খুঁজতে আজরা হঠাৎ নোটে প্রবেশ করলো। ইসমাম সেখানে কিছু কিছু কথা লিখে রাখে, নিজের প্রয়োজনীয় কাজের ড্রাফটস, কিছু কবিতা, আবার নিজের কাজের লিস্ট, স্টুডেন্টদের কিভাবে পড়াবে সেই ট্রিক্স, আরো অনেক কিছু। স্ক্রোল করতে করতে আজরার হঠাৎ একটা ফোল্ডার চোখে পড়লো। ফোল্ডারটিতে লাল রং করা, তার মধ্যে কালো কালো লেখা দেখা যাচ্ছে। আজরা সেটার ভেতরে প্রবেশ করলো। সেখানে লেখা, এক লালচে বাদামি চুলে কন্যা, যার অঙ্গ জড়ির শুভ্র রাঙা পোশাক। সে আমার হৃদয়ের গৃহের জ্বালা ধরে পা ভেজে আছে। আমার অপেক্ষা করছে কি তার মন? তবে সে তো কোনো সাধারণ কন্যা নয়। আমার স্বপ্নে দেখা এক মৎস্যকন্যা। আদরে তার কথার ধরন, মাদকতা ছড়ায় তার চালচলন। মাথায় তার গোলাপি জারুল ফুলের টায়রা, হাত ছাড়া দিয়ে আমায় ডাকছে, বলছে কাছে আসুন। আমার সুবাসে উন্মত্ত হয়ে হারিয়ে যান বহু দূরে, এই ভুবন ছেড়ে অনেক দূরে। সে ছোট্ট পুকুর ধারে মাথার উপর এক ঝাঁক সোনালি আর নীল মনিলতা আমায় ইশারা করছে, কিন্তু আমি মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এক স্বার্থপর বাতাসের ঝাপটা এলো। আমার সারা শরীরে সে কন্যার সুগন্ধি ছড়াছড়ি হলো। মাতাল আমি নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিছু হলুদ নীল ফুল তার চুলে নিজের বসতি স্থাপন করলো। অপরূপ সুন্দর দৃশ্য প্রেমিক পুরুষের মন ভরানোর মতো হলেও কোথায় যেন একটা কিন্তু থেকেই গেল। আমার ভীতু মন বলল, তাকে ছুঁয়ে দিলে সে মিশে যাবে অসীমে। ঘুম ভেঙে গেল। দেখলাম সেটা একটা সুন্দর স্বপ্ন ছিল, যার কোনো বাস্তবতা নেই। যা বাস্তবে হয় না তাই মূলত সুন্দর, প্রমাদ সুন্দর। বাস্তবতাটা খুবই কষ্টের। বাস্তবে সে আমাকে নিয়ে ভাবতে আগ্রহী না, আমাকে নিজের করে পেতেও চায় না। আজরার বিস্ময়ের সীমা রইল না।
ইসমাম কি তবে তার কথা বলছিল এখানে? আজরা ভালো করে তারিখটা পর্যবেক্ষণ করলো। এই জন্যই কি ইসমাম তার ল্যাপটপ আজরাকে ধরতে দেয় না? ওনার মন বুঝতে হলে আমাকেও বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। বিকেলে সবাই একসাথে বসে চা নাস্তা খাচ্ছে। সালমান সাহেব বললেন, তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। তোমরা তো জানোই তানিমা আর ইয়াকুবের বিয়েটা কেমন পরিস্থিতিতে হয়েছে। বিয়ের পর তনিমা তেমনভাবে তার বাবার বাড়ি যেতে পারেনি। দুই ফ্যামিলির সবাইকে একত্রে করতে তানিমার বাড়িতে একটা ছোট্টখাটো আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি চাই আমরা পরিবারের সবাই উপস্থিত থাকি। আগামী পরশু আমরা যাব। সবাইকে সেই অনুসারে প্রস্তুতি নিয়ে নাও। ইয়েস ভাইয়া, তুমি কিন্তু রাজশাহী ঘুরিয়ে দেখাবে। অবশ্যই দেখাবো। আব্বু, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? অনুষ্ঠানটা মূলত পরশুদিনের পরের দিন, তাই না? হ্যাঁ তাই। পরশুদিনের পরের দিন আমার পরীক্ষা। মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা কত গুরুত্বপূর্ণ তা তুমি জানোই, তাই আমি যেতে পারবো না। তোমরা সবাই যাও। এই কেমন কথা? তুমি যাবে না? ভালো লাগবে না। ভাবি, আপনি খুশি তো আমি খুশি। আপনি গিয়ে বাবা মার সাথে সময় কাটান। সময় পেলে আবার না হয় পরে গেলাম। আজরা, তুমিও কি যাবে না? আসলে আসলে আমিও যাব না, এমনিতেও আমার ভার্সিটি আছে তো। তুমি চাইলেই যেতে পারো। না না, আমি যাব না। এখান থেকে যেতে কিন্তু তোমাকে আমি জোর করছি না। আমি যাব না, এমনিতেও আপনাকে ছাড়া কোথাও যেতে ভালো লাগে না আমার। উপস্থিত সবাই হেসে দিল। আজরা নিজেও বুঝতে পারলো সবার সামনে কি বলে ফেলেছে। সে নিজেও কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলো। ইসমাম আজরার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। রাতে আজরা রুমে এলো। বারান্দায় গেল গামছা আনতে। ইসমাম গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তার ঘাড়ে চুমু খেতে থাকলো অনবরত। ইসমামের খোঁচা খোঁচা দাড়ির কারণে আজরার সুরসুরি লাগছে। জানেন, আজকাল আপনার এইসব নির্লজ্জ কাজ কারবারের জন্য তনিমা ভাবির সামনে আমার মান ইজ্জত সব শেষ। এটাকে ভালোবাসা বলে। ভালোবাসার শাস্তি দিয়েছে তোমায়। ভাবি বুদ্ধিমতী, বুঝেছেন। আর আপনি ছাগল, মস্ত বড় একটা ড্রাকুলা ছাগল। আর তুমি এই ছাগলের প্রেমে পাগল একটা শুয়ো পোকা। এখন আসো, পড়তে বসো। ইসমামের অনেক গরম লাগছে, তাই সে খালি গায়ে গামছা গায়ে বসে আছে আজরা ঠিক বরাবরই। আজরা ঘুরে ফিরে পড়া বাদ দিয়ে আর চোখে ইসমামকে দেখছে। ইতিমধ্যে ইসমাম তাকে কয়েকবার ধমক দিয়ে ফেলেছে। তারপরেও আজরার অবাধ্য বেহায়া চোখগুলোর দৃষ্টি ইসমামের আশেপাশে ঘুরঘুর করছে। আজরা মনে মনে বলল, ছি আজরা, কেমন লুচুর মতো আচরণ করছিস। এভাবে তোর ইসমামের উদম শরীরের দিকে কেন তাকিয়ে থাকতে হবে? তবে হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় আমরা কোনো বস্তুকে যখন দেখি তখন আমাদের চোখ তার উপর আলো ফেলে তেমন না, বরং সে বস্তু তো আমাদের চোখের উপর আলো ফেলে, তার জন্যেই তাকে দেখি আমরা। তার মানে সব দোষ ইসমামের। সে আমাকে সিডিউস করার চেষ্টা করেছে, আমার কোনো দোষ নেই। আমার চরিত্র ফুলের মতো পবিত্র, মধুর মতো পবিত্র, একদম পিওর হানি। আজরা অনেক কষ্ট করে পড়ায় মনোনিবেশ করলো। একটা চিত্র আঁকছে খুব মনোযোগ দিয়ে। ইসমাম বসে কি যেন লিখছে। আজরা আবার ইসমামের দিকে হা করে তাকিয়ে রইল। অজান্তেই হা করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইসমাম বলল, তোমার যদি আমার সাথে বাসর করতে ইচ্ছে করে তাহলে চলো না। এভাবে স্বপ্নে বাসর করার মানে দেখি না। তুমি তো হা করে তাকিয়ে রীতিমতো আমার ইজ্জত লুটে নিয়েছ। চোখ দিয়ে সম্ভ্রম হরণ যেটাকে বলে। আমি একদম এমন কিছু করছিলাম না, আমি তো শুধু দেখছিলাম যে আপনি দেখতে অতটাও সুন্দর না। ছি, মুখে কিছু আটকায় না। সেটা আমি জানি, আমি দেখতে অতটাও সুন্দর না। দেখতে যখন সুন্দর না, তাতেই তোমার এই অবস্থা। দেখতে সুন্দর হলে কি হতো? তুমি তো মনে হয় সারাদিন লেখাপড়া কাজকর্ম ফেলে শুধু আমাকেই দেখতে। আমাকে ঘরের বাইরে যেতেও দিতে না। আজরা মুখ ফুলিয়ে বলল, আপনি খালি সবসময় ভুল বোঝেন। আমি আপনাকে দেখছিলাম না, আপনার গামছাটা দেখছিলাম। গামছার রংটা সুন্দর, লাল সবুজ। এটা আমি গায়ে দিয়েছি বলে এত সুন্দর। মোটেও না, আপনার চেহারা এভারেজ। মানে ছেলেরা সাধারণত এতটুকু সুন্দর তো হয়েই থাকে। তা আমি কখন বললাম আমি এক্সট্রাঅর্ডিনারি? আপনার সাথে ঝগড়া করার মুড আমার নেই। তাহলে রোমান্স করার মুড আছে? সেটাও নেই। তুমি কফি খাবে আজরুস? না। ভয় পাওয়ার কিছু নেই, তোমার কফিতে মরিচের গুঁড়ো মেশানো হবে না। কথাগুলো বলেই ইসমাম উঠে চলে গেল। তার হাতে 2 কাপ কফি। আজরাকে টেবিল থেকে কোলে করে উঠালো। তারপর তাকে সোফায় নিয়ে আরাম করে বসলো। নিজেও বসলো আর আজরাকে তার কোলের ওপর বসালো। তাকে জড়িয়ে ধরে নিজের কফিতে চুমুক দিচ্ছে। এখন যাও। আজরা কফিতে চুমুক দিল।
দারুণ হয়েছে। আচ্ছা ইসমাম, একটা কথা জিজ্ঞেস করি? যদি কথা জিজ্ঞেস করতে হয় তাহলে আমিও করব, তুমি উত্তর দেবে? হ্যাঁ দিব। তাহলে বলো। আপনি কি আমাকে কখনো স্বপ্নে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কিভাবে দেখেছেন? সে অনেক কাহিনী। একটু ছোট করে বলুন না। তোমাকে আমি স্বপ্নে মৎস্যকন্যা রূপে দেখেছিলাম। বাহ, বড়ই অদ্ভুত স্বপ্ন তো আপনার। এবার বলো, তুমি আমাকে কখনো দেখেছো? আজরা একটু সময় নিয়ে বলল। হ্যাঁ দেখেছি কয়েকবার। আপনি আর আমি গোলাপ বাগানে হেঁটে বেড়াচ্ছি। আমাদের বিয়ের আগে না পরে? বিয়ের আগে। আপনি কখন দেখেছেন? ইসমাম হাত থেকে কাপটা রাখলো, আজরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, তারপর বলল। তখন তোমার 17 বছর বোধ হয়, যখন তুমি মনে মনে আমার বউ হয়ে গিয়েছ। তোমাকে তখন থেকে নিজের বউরূপে স্বীকার করি। আজরা হেসে ফেলল, ইসমামের গলা জড়িয়ে ধরে বলল। আপনাকে যদি ধন্যবাদ দিই তাহলে ছোট করা হবে। কেন ধন্যবাদ কেন? আমার সাথে ঘটে যাওয়া এত বড় একটা ঘটনার পরেও আপনি আমার পাশে থেকেছেন, ছায়ার মতো পেয়েছি আমি আপনাকে। আমার ঘুম, গোসল থেকে শুরু করে পায়ের নখ অব্দি কেটে দিয়েছেন আপনি। এত যত্ন কেউ করতে পারতো না। আমি সৌভাগ্যের অধিকারিণী, অত খারাপ একটা ঘটনা হওয়ার পর। শ্শ্, এসব একদম ভুলবে না। তুমি আমার আশ্রস, আমার জারুল ফুল। তোমার জায়গায় অন্য মেয়েকে ভালোবাসলে তার সাথে এমন ঘটনা ঘটলে তাকে এভাবেই যত্ন করতাম। একটাই কারণ, তোমার অস্তিত্বকে ভালোবেসেছে। তোমার বাহ্যিকতা কেনা, তোমার ভালো মন্দ অতীত ভবিষ্যৎ সবটাকে ভালোবেসেছে। আরেকটা প্রশ্ন, আমাদের বিয়েতে আপনার সম্মতি? তাহলে শোনো। দুর্ঘটনার কয়েকদিন পর ইয়াকুব বেশ চিন্তিত হয়ে বলল। তোমরা এতক্ষণ কি আলোচনা করলে মামাদের বাসায়? তার মেজো মামা আজরার বিয়ে দিতে চাইছেন। এমন একজনকে খুঁজছেন যে সবটা জেনেও তাকে গ্রহণ করবে। এটা কেমন কথা আব্বু? টিপিক্যাল বাঙালি মাইন্ডসেট। এমন কি হয়েছে যে ওর বিয়ে নিয়ে চিন্তা করতে হবে? আমরাও তো তা বলে এসেছি। নাবিল রীতিমতো ভাঙচুরে নেমে আসে পারলে তোমার মামি বেশ চিন্তিত। ইসমাম চুপচাপ খাচ্ছে, মস্তিষ্কের ভেতরে হাজার হাজার প্রশ্ন। খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। আম্মু আব্বু, আমি তোমাদের কিছু বলতে চাই। কি বাবা? মেজো মামাদের বাসায় চলো, আমার আজরাকে ভালো লাগে। এত রাতে কি বলছো এসব? কেন, আমি তাকে বিয়ে করলে কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন বাবা? আজরা আমার ভাইয়ের মেয়ে, তার চারিত্রিক বিশুদ্ধতা সম্পর্কে আমার জানা। আজরা ঘুমিয়ে আছে। ইসমাম তার মেঝো মামার ঘরে। দুর্বল নিশা খুব কষ্টে উঠে বসেছেন। তুমি যা বলছো ভেবে বলছো তো? আজরা কি এই সম্পর্ক মেনে নেবে? আজ যখন যে অবস্থায় আছে তাতে বিয়ে বা পুরুষ মানুষের প্রতি তার বিশ্বাস উঠে যাবে। একটা লাইফ টাইম ট্রমা হবে। ওকে ভালোবাসে বেঁধে ট্রমা থেকে বের করতে চায় না। কিন্তু ও কখনোই বিয়েতে রাজি হবে না। মেজো মামির অসুস্থ থেকে অজুহাত করুন মামা, বাকিটা আমি সামনে নেব। বর্তমানে আমার অগোচরে এত বড় ষড়যন্ত্র ইসমাম ভাই? আবার ভাই, দাঁড়ো তুমি। আপনার লজ্জা করলো না আব্বুর সামনে ওসব বলতে? যদিও ভালোবাসা অন্যায় না, তবে জড়তা তো থাকবেই। ফিজিক্সের ছাত্র, তাই জড়তা কম। নাইস জোকস। ইয়াকুবের শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। তারা ভোরের দিকে রওনা দিচ্ছে। ইরা আজরাকে বলল। শোন, তোর কষ্ট করে কিছু রান্না করতে হবে না, কেমন? আমি রান্না করে বক্স ভর্তি খাবার ফ্রিজে রেখে গিয়েছি। তুই শুধু সময়ে সময়ে সেগুলো বের করে গরম করে খাবি। আচ্ছা ঠিক আছে, তোমার একসাথে এতগুলো রান্না করার প্রয়োজন ছিল না। তুমি বাড়াবাড়ি করো ইরাবতী। তোর কিছু করতে হবে না তাই। আর ইসমাম বাসা খেয়াল রাখিস আর ভালো মতো পরীক্ষা দিস। ঠিক আছে আম্মু। পূর্ণিমা আজরাকে জড়িয়ে ধরে বলল। তোমাকে অনেক মিস করবো বুড়ি। এই কয়েকদিন তুমি ছাড়া ভালো লাগবে না, যদিও তোমারই লাভ। উফ, তোমাকে তো আমি ডাবল মিস করব। আমার পুচকুর খেয়াল রেখো কেমন? রাখবো। আজরা মায়ের খেয়াল রেখো, আর তাকে তাকে একা ছেড়ো না। হ্যাঁ ঠিক আছে, তাকে তো একা ছাড়ার প্রশ্ন আসে না। এখন রাত দিন তারই পেছনে আমি। তারা যাওয়ার পরে আজরা ইসমাম এক দফা ঘুম দিয়ে উঠল। আজরা সকালের নাস্তা রেডি করে টেবিলে দিচ্ছে। আজরা জেলি খুঁজে পাচ্ছিল না, তাই জেলি খোঁজাখুঁজি করছে। ইসমাম সিঁড়ি দিয়ে নেমে এলো, পরনে শুধু 3/4 প্যান্ট। আজরা ইসমামকে দেখিয়ে ভ্রু কুঁচকে বলল। সারা ঘর জুড়ে বুড়াক ডেনিজের মতো বডি দেখিয়ে ঘুরছেন কেন? আবার আমাকে সিরিয়াস করছেন? আমাকে দেখিয়ে লাভ নেই, আমার বুড়াক ডেনিজকেই পছন্দ। একটু সিরিয়াস করার চেষ্টা তো করছিলাম বটে, দেখি আজকে আমার লাইন হয় কিনা।
ইসমাম কাছে এলো, সব সময়ের মতো আজরাকে টেনে নিয়ে চেপে ধরলো নিজের উন্মুক্ত বক্ষে। তার শরীর থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। আজরা এই ঘ্রাণ ভালো করেই চেনে। আজকাল নাসারান্ধ্রের প্রিয় হয়েছে এই ঘ্রাণ। আজকে আমার কেমন যেন হানিমুন হানিমুন ফিলিংস হচ্ছে, বুঝলে? আপনার তো সবসময় হানিমুন হানিমুন ফিলিংস আসে, যাতে খারাপ বেটা বজ্জাত। না না, আজকে অন্যরকম লাগছে। আপনার গা থেকে দুর্গন্ধ আসছে। একদম মিথ্যা কথা বলবে না, মাত্র গোসল করে পারফিউম লাগিয়ে এসছে। ইসমাম কপট রাগ দেখিয়ে আজরাকে সরিয়ে দিতে চাইলে আজরা তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার উন্মুক্ত বক্ষে নাক ঘষতে ঘষতে বলল, এত পারফিউম কেন লাগাচ্ছেন? মেয়ে পটানোর ধান্দা? আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে তাকালে না আপনার চোখ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আর বড় লাগবে না। এখন যাও, খাবার দাও তো। আপনি এরকম অর্ধনগ্ন হয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? আসলে আমার শার্ট ইস্ত্রি করা নেই, ভাবলাম খেয়ে গিয়ে করব। আপনি খেয়ে নিন, আমি করে দিচ্ছি। আজরা চলে যেতে চাইলে ইসমাম তাকে টেনে ধরে নিজের কোলে বসালো। একদম না, তোমাকে কোথাও যেতে হবে না, এখানে আমার কাছেই থাকবে। ইসমাম এক টুকরো রুটি ছিঁড়ে তার মধ্যে ভাজে নিয়ে নিজেও খেলো, আজরাকেও খাইয়ে দিল। এভাবে খেতে আমার বিরক্তিকর লাগছে, গরম লাগছে। শরম লাগুক আর গরম লাগুক, এখন তোমাকে ছাড়া যাচ্ছে না। আজকে কেন ক্লাসে যাচ্ছেন? আগামীকাল না পরীক্ষা? একটু দরকার আছে, তাই যাচ্ছি। কয়টায় ফিরবেন? 3টা সাড়ে 3টা থেকে ফিরে আসবো। আজরা ইসমামের কোলে বসে নিজের হাতে রুটি খাচ্ছিল। হঠাৎ ইসমাম তার থুতনি ধরে উঁচু করলো। ইসমাম, সারাদিন এইসব উল্টাপাল্টা কাজকর্ম আপনার? সব স্বামীরা এসব উল্টোপাল্টা কর্ম করে থাকে, আমি তো উল্টোপাল্টা কর্মের প্রথম ধাপে আছি। তোমার জন্য আমার নাতি নাতনিদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, নিজের তো পড়ালেখার নামগন্ধ নেই, আমার নাতি নাতনিদেরও ক্ষতি করছে। আমাকে একটু খেতে শান্তি দিচ্ছেন না, আবার এসব বলছেন আপনি। সন্তানই আসলো না, আবার নাতি নাতনি? হ্যাঁ, সেসব আসতে অনেক দেরি। আপনার মতো বুইড়া পালবো, আবার বাচ্চা লালন পালন করব, তা আবার একসাথে হবে না তো। 25-এর আগেই বাবা হতে চাই। পাগলের সাথে মনে মনে দূর হন, বুইড়া হাফ মেন্টাল। আজকে দূর হলো না হয়ে হলাম, কতদিন আর দূরে রাখবে? ইসমাম ঘর থেকে বের হওয়ার আগে আজরার কপালে একটা গভীর চুমু খেলো। আজরা চোখ বন্ধ করে রইল। ভয় পাবে না, কিছু হলে আমাকে কল করবে। সাবধানে যাবেন, আর মনে করে আসার আগে আমায় কল করবেন। ইসমামের আজ ভার্সিটিতে মন টিকিয়ে রাখতে কষ্ট হচ্ছে, কেন যেন মনটা আজরার কাছেই পড়ে আছে। জাহিন বলল, কিরে সমুদ্র পোলা, বউকে মনে পড়ছে? আমি বাসায় গেলাম, 2টো বাজতে চললো। ইসমাম বাসায় এসে আজরাকে চিৎকার করে ডাকতে লাগলো। ডাকতে ডাকতে তার ভয় করছে, আজরা কোথায় যেতে পারে। তার ফোন একটা মেসেজ এলো। মেসেজ অনুসারে সেখানে গিয়ে ইসমামের চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। কিছুক্ষণ আগের কথায় ইসমামের ভার্সিটিতে মন ছিল না, তাই সে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে এলো। কেন যেন মনে হচ্ছিল আজরার কোনো সমস্যা হলো না তো। মেয়েটা বাসায় একা। সে ভার্সিটি থেকে বের হওয়ার সময় আজরাকে কল করলো। আপনি কি এখন বাসায় আসছেন? হ্যাঁ ঠিক আছে, আসুন। ইসমামের মন এখন কিছুটা শান্ত হলো। ঠিক আছে। ইসমাম বাসায় এলো। পুরো বাড়িটা কেমন যেন অন্ধকার আচ্ছন্ন, এমনকি বসার ঘরের পর্দা উঠতে লাগানো। আজরুসকে ভয় পেয়েছিলে যে সব ঘরে পর্দা দরজা জানলা সব বন্ধ করে রেখেছে? ইসমাম তাদের রুমে গেল, সেখানেও পর্দা দরজা সব বন্ধ। আজরাকে দেখা গেল না। আজরুস, তুমি কোথায়? এই আজরুস, তুমি কোথায়? হঠাৎ ইসমামের ফোনে নোটিফিকেশন টিউন শোনা গেল। সুইমিং পুলের কাছে যে বাসরলতা গাছ আছে, সেখানে আসুন। আজরা সেই বৃষ্টির দিনে ওই বাসরলতা গাছটাকে সুন্দর বলার পর ইসমাম একটা গাছ এনে পুলের কাছে লাগিয়েছিল। সুইমিং পুলের কাছে গিয়ে ইসমাম চমকে গেল। যে দৃশ্য দেখলো তা তার ধারণার বাইরে ছিল। ইসমাম পুলের কাছে গিয়ে দেখলো হলুদ নীল সোনারো আর নীল মনিলতা দিয়ে ভরে আছে পুল, আর তার আশেপাশের জায়গাটা বিভিন্ন ফুলে ভরপুর হয়ে আছে। চারদিকে আশপাশ থেকে বেলি ফুলের ঘ্রাণ আসছে। আজরা সুইমিং পুলের সামনে বসে পা দোলাচ্ছে, তার মাথার ঠিক ওপরে বাসরলতা গাছের কিছু লতা দুলছে। ইসমামের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে। একই চুলের রং বদলে গেল কিভাবে? তার চুলের রং এখন দেখাচ্ছে রেড চেরি রঙের, আবার কিছুটা লালচে বাদামিও লাগছে। সূর্যের সোনালি কিরণ এসে পড়ছে তার মুখে। ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক দেওয়া, নাক থেকে শুরু করে গালের দুপাশের জায়গায় কেমন খয়েরি রঙের ফোঁটা দেওয়া, আর মুখের এক পাশে বিভিন্ন ধরনের
ওদের নকশা আঁকা অনেকটা মুভিতে দেখানো মৎস্যকন্যাদের মতো। চোখে গাঢ় করে কাজল দেওয়া। আজরার পরনে সাদা রঙের টপ, কিন্তু একে নিচের দিকটা এমন মৎস্যকন্যার লেজের মতো কিভাবে হয়ে আছে? জিনিসটা ইসমামের কাছে বিস্ময়কর। এটা তো সম্পূর্ণ ইসমামের স্বপ্নের মতো। নিজেকে একটা চিমটি কাটলো ইসমাম। আজরা এখনো হাসছে। আজরা মুঠো ভর্তি সোনার আর নীলমণিলতা নিয়ে ইসমামের দিকে ছুঁড়ে মারলো। ইসমাম চোখ বন্ধ করে ফেললো। আজরা নিজের মৎস্যকন্যার মতো পাগুলোকে নেড়ে নেড়ে পানিতে শব্দ করছে। ইসমাম বুঝতে পারলো এটা স্বপ্ন নয়, সত্যি। আজরা ইসমামকে হাতছানি দিয়ে ডাকছে। আসুন, কাছে আসুন। আজরা এখনো হাসছে, আরো জোরে হাসছে। ইসমাম সেদিকে এগিয়ে যেতে লাগলো। আজরা বলতে লাগলো, প্রিয় ইসমাম, আপনার জন্য এত আয়োজন কেমন লেগেছে? আমি ফুপির সেলাই মেশিন দিয়ে নিজে হাতে ইউটিউব দেখে পোশাকটা বানিয়েছি। স্বপ্নের সাথে মিলে গিয়েছে, তাই না? কথাগুলো বলতে বলতে আজরা পানিতে ঝাঁপ দিল। তারপর পানিতে ঝাঁপ দিয়ে কিছুক্ষণ সাঁতার কেটে আবার পানির উপরে উঠল। ইসমাম এই দৃশ্য কোনো মতেই হজম করতে পারছে না। আজরার ফর্সা শরীর দুপুরের রোদে চকচক করছে, সাথে পানি লেগে যেন আরো আকর্ষণীয় হচ্ছে। ইসমাম ঘোর লাগা চোখে তার দিকে তাকিয়ে আছে। ইসমাম চোখের চশমাটা খুলে দূরে ফেললো, তারপর গিয়ে সেখানে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে সাঁতার কেটে আজরার কাছে গেল, তার কোমর আঁকড়ে ধরলো। হেই, তুমি তো রীতিমতো আমাকে উন্মাদ করার ফোন দিয়ে এটেছ। আজকে কিন্তু নিজ থেকে আমার কাছে এসে ধরা দিচ্ছ। হ্যাঁ, দেখছেনই তো। পরে কিন্তু ছাড়াতে পারবে না। ছাড়াতে চাচ্ছি না তো। কথাগুলো বলে আজরা নিজের কর্কটে ইসমামের মুখ নিল, তারপর নিজের ওষ্ঠাধর স্থাপন করলো ইসমামের ঠোঁটে। ইসমাম তাকে আরো শক্ত করে চাপড়ে ধরলো। ক্রমে ক্রমে গভীর হতে থাকলো তাদের স্পর্শ। আমাকে মোহগ্রস্ত করতেই তোমার এত আয়োজন মায়াবতী জারুল ফুল। তখন তোমার 17 বছর বোধ হয়, তখন সাতার মাঝে গোলাপি জারুল ফুল সহ একটু চেহারা দেখতে পেয়েছিলাম। সে চেহারা সেদিন আনমনে আমার হৃদয়ে দাগ কেটে গিয়েছিল। আমি সহস্র দফা নিজের অন্তঃকরণে প্রবল ঝড়ের অস্তিত্ব অনুভব করেছি। তারপরে হঠাৎ একদিন তুমি স্বপ্নে মৎস্যকন্যা হয়ে ধরা দিলে। তখনও বুঝে উঠতে পারলো না তুমি আমার জীবনে ঠিক কী। কিন্তু যেদিন তোমাকে শাড়ি পরতে দেখলাম, সেদিন বুঝলাম তোমাকে উন্মতের মতো ভালোবেসে ফেলেছি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার খোপায় ফুল গুজে দেওয়া আমার অধিকার। তবে কিছুক্ষণ পরে মনে হতো সেটা শুধু ক্ষণিকের। তগ্রজা করতে লাগলাম, কিন্তু এক সময় আর তা সম্ভব হলো না। তুমি আমার থেকে আমার সমস্তটা কেড়ে নিয়ে নিজের বসতি স্থাপন করলে। তাতে এমন শক্ত ঘাঁটি গাড়লে যাকে চাইলে জীবন থেকে কোনোদিন উপচে ফেলা যায় না। আর আমি উল্টো আরও শক্ত করে বেঁধে নিলাম নিজের জীবনের সাথে। তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চেয়েও বেশি। আমি কথা দিচ্ছি, তোমার জন্য আমার এই ভালোবাসা কোনোদিনও কম হবে না। সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়বে। তোমার যখন 17 বছর ছিল তখনও ভালোবেসেছি, যখন 77 বছর হবে তখন আমি ভালোবাসবো। আমাদের একটা সুখের সংসার হবে। আমিও তাই চাই, সব সময় আপনার কাছাকাছি থাকতে চাই। আপনার ভালোবাসার দহন সত্যিই আমার কলঙ্ককে কাজলে রূপান্তরিত করেছে। অনেক দিন জ্বলেছে, আর সহ্য হচ্ছে না। ইসমাম আবার আজরার ঠোঁট নিজের দখলে নিল। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ইসমাম পুল থেকে উঠে আজরাকে কোলে তুলে নিল। তাদের দুজনেরই শরীর বেয়ে টপ টপ করে পানি ঝরছে। ইসমাম আলগোছে আজরাকে কোলে নিয়ে তাদের শুবার রুম পর্যন্ত গেল। তাদের চলার পথে পানির চিহ্ন তাদের উপস্থিতি নির্দেশ করে। সারা রুম অন্ধকার, মাঝে মাঝে পর্দা উড়ে এসে কিছুটা আলো হচ্ছে। ইসমাম আস্তে করে আজরাকে বিছানায় শুইয়ে দিল। আজরা এক দৃষ্টিতে ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম মন্ত্রমুগ্ধের ন্যায় আজরার সমস্ত মুখে নিজের নজর ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছে। ইসমাম আরো ঝুঁকে এসে আজরার কানের কাছে নিজের গরম নিঃশ্বাস ফেলতে লাগলো। লঘুস্বরে বলল, অন্তরের সায়রে ভেসে আসা এক হৃদয় হরণের সুবাস করল তারা। তার উৎসের সন্ধান করতে বিভাগী দেশে হারা। আমি আপন গৃহহারা, নাম কি দিব ও হৃদহরণী হ্যাঁ আবেগের ভালোবাসা ছাড়া। আজরা ইসমামের দিকে তাকালো। তার যেন বিশ্বাস হতে চাইছে না। তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার মানে সেই অশরীরী ভূত আপনি ছিলেন, কিন্তু আপনি যে অন্য রুম থেকে। না, আমি তোমার পেছনে ছিলাম। তুমি যে নির্বোধের মতো আমাকে ভূত ভেবে বসবে তা কখনো ভাবতে পারিনি। আমি অন্ধকারে তোমাকে কথাটা বলে নিজের রুমের দরজার সামনে গিয়েছিলাম। এমন ভাব করেছিলাম যেন তুমি বুঝতে না পারো সেটা আমি। আপনি দেখি ভারী দুষ্টু। আমাকে এভাবে বোকা বানিয়েছেন আপনি চিরকাল। একবার আমাকে এসে বলে কি হতো? ইসমাম চুপ করে রইল। তার চুল থেকে টপ টপ করে পানি এসে আজরার গায়ে পড়ল। আজরা নাক ফুলিয়ে বলল, অবশ্য আপনি তো
বলতেন না। আপনি যে চাপা স্বভাবের, কিন্তু দেখুন আমি বলতে বাধ্য করেছি না। ইসমাম মাথা ঝাঁকিয়ে আজরার মুখে পানির ছিটা দিল। আজরা চোখ মুখ খিচে ফেলল। ইসমাম হেসে বলল, হুম, তুমি বলতে বাধ্য করেছ। আজরা, আমি কি আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনার আত্মার সাথে মিশে যেতে চাই। বলেছিলাম না শুধু তোমার অনুমতির প্রয়োজন? নিঃশ্বাস ভারী হতে হতে একজন আরেকজনায় মত্ত হয়ে গেল। আজরা এখনো ঘুমোচ্ছে। ইসমামের ঘুম ভাঙতেই দেখলো আজরার মুখটা। আজরা নিষ্পাপ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমোচ্ছে। মনে হচ্ছে কত শান্তির ঘুম। ইসমাম মোবাইলে ঘুরে দেখলো। দেখলো বিকেল 5টা বেজে গেছে। সাথে দেখলো তার পরিবারের বিভিন্ন সদস্যদের থেকে প্রায় 47টার মতো মিসড কল। ইসমাম তার মায়ের ফোনে কল দিল। তোরা দুপুরে খেয়েছিস কিনা, আজরা ঠিক আছে কিনা জানতে কল দিয়েছিলাম। তুই তো ফোন ধরিস না। আম্মু আজকে কাজের অনেক চাপ, তাই আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তোরা খেয়েছিস? না, এখন খাবো। তুমি চিন্তা করো না, এখানে সব ঠিক আছে। আচ্ছা, ওকে দেখে রাখিস, বিরক্ত করিস না একদম। ইসমাম ঘুমন্ত আজরার দিকে তাকিয়ে হাসল। আচ্ছা, রাখছি। রোজ উঠছো না কেন? গোসল করতে হবে। খেতে যাব। তোমার ক্ষুধা পায়নি? ওঠো জলদি। একটু ঘুমোতে দিন না, আমার অনেক টায়ার্ড লাগছে। এখন না উঠলে অন্য পদ্ধতি প্রয়োগ করে জোর করে উঠাবো, ওটা ভালো হবে না। তাই আজরার হঠাৎ কি যেন মনে পড়ল। এক লাফে বিছানা থেকে উঠল। উঠে বসে গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নিল। আপনি গোসলে যান, আমি আসছি। ইসমাম দুষ্টু হাসি হাসল। আজরার দিকে ঝুঁকে এসে বলল, একসাথে গোসল করলে কেমন হয়? না, আমি আপনার সাথে গোসল করব না। তোমাকে তো আমার সাথে গোসল করতে হবে। ইসমাম আজরাকে কোলে তুলে নিয়ে গেল। গোসল শেষে এসে ইসমাম আজরার চুল শুকিয়ে দিচ্ছে। কোলে করে এনে আজরাকে আবার শুইয়ে দিল। আজরা শুয়ে রইল, শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ইসমামকে দেখছে। ইসমাম খাবার গরম করে নিয়ে এলো। তুমি কি হাত দিয়ে খাবে না খাইয়ে দেবো? খাইয়ে দিন না ইসমাম, আপনার হাতে অনেক দিন হয়ে গেছে খাই না। ইসমাম আজরাকে খাইয়ে দিল। শরীর কি বেশি ক্লান্ত লাগছে? আজরা মিষ্টি করে হাসলো। চোখ খাদে নামিয়ে হাত কসলাতে কসলাতে বলল, না ঠিক আছে, আপনার না কালকে পরীক্ষা গিয়ে পড়তে বসুন আপনি, আমি আরো কিছুক্ষণ ঘুমোবো। ইসমাম আজরার কপালে একটা চুমু দিয়ে বলল। পরীক্ষা ভালোই হবে। আজরার কেমন যেন লজ্জায় মিয়ে গেল। তারপর চাদরটা দিয়ে মুখ ঢেকে পাশ ফিরে শুয়ে পড়ল। ইসমাম তার লজ্জার কারণ বুঝতে পেরে অধর কামড়ে হাসল। আজকে টিউশনের পর বেশ ক্লান্ত প্রিয়া। জীবনটা কেমন যেন স্বাদ কর্ণকণ্ঠহীন হয়ে গিয়েছে। কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, চা পাওয়া নেই, শুধু জীবন চলছে একদিকে, চলছে তো চলছে। রাত প্রায় 8:30টার মতো বাজে। প্রিয়া ঘরমাক্ত শরীর নিয়ে বাইরে থেকে এসেছে। নিচে দারোয়ানকে অনেক কষ্ট করে ভুংভাং বুঝিয়ে তারপর ওপরে এসেছে। আজকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছে। কিছু দরকারের জিনিস কিনা যে অতি প্রয়োজনীয় হয়ে পড়েছিল। কোনো রকমে গোসল করতে ঢুকলেও খুব ক্লান্ত লাগছে। তাড়াতাড়ি গোসলটা সেরে বেরিয়ে সোজা বিছানায়। ঘুমের মধ্যে আবছা আবছা শুনতে পেল তার এক বান্ধবী ডাকছে। রুমে সে ছাড়া আরও 3জন মেয়ে থাকে, 2জন সিনিয়র আর 2জন জুনিয়র। জুনিয়র দুজনে একজনের জন্মদিন আজকে, সে উপলক্ষে লুকিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। সেটা খেতেই প্রিয়াকে ডাকছে। প্রিয়ার পেটে প্রচণ্ড ক্ষুধা। আজকে দুপুরে কিছু খাওয়া হয়নি কারণ টাকা ছিল না। কিছু যে কিনে খাবে তাও না, মাসের শেষ, হাতে একদম টাকা ছিল না। তবে সৌভাগ্যবশত আজকে এক ছাত্রের থেকে জমা টাকা পেয়েছে। বেচারাও তার মতনই অসহায়। শেষমেশ আজকে 6,000 টাকা দিয়েছে। প্রিয়া সেখান থেকে কিছু খরচ করেছে আর কিছু নিজের কাছে রেখেছে। বর্তমানে তার কাছে 3,975 টাকা আছে। এইসবই হিসাব করছে অবচেতন মনে। তার বান্ধবী তাকে টেনে তুলল। প্রিয়া ঘুম ঘুম চোখে ঢুলছে, ঠিকমতো তাকাতেও পারছে না। তার বান্ধবী বিষয়টা বুঝতে পেরে তাকে খাইয়ে দিতে লাগলো। প্রিয়া ঘুমের মধ্যে খাচ্ছে। হঠাৎই মস্তিষ্ক জাগ্রত হলো, কিন্তু তাও চোখ খুলল না, আবার ঘুমের দিয়ে সিদ্ধ দিয়ে গেল। সময় তখন প্রায় 10:30 বা তার একটু বেশি কম হতেও পারে। তাদের দরজায় কড়া নাড়ল কেউ। প্রিয়া আধো আধো ঘুমের মধ্যে ছিল। তার নামটা শোনার পর সে একটু হালকা নড়ে চড়ে উঠল। তার বান্ধবী তার গায়ে হাত দিতে এসে হকচকিয়ে উঠে বসলো। প্রচণ্ড মাথা ধরল, তার চোখগুলো লাল হয়ে আছে। প্রিয়া চোখের পানি ছিটা দিয়ে ধরফর করে নিচে নামলে দেখলো ওয়েটিং রুমে তার বাবা বসে আছে। দেখতে শ্যামলা রোগা জীর্ণ শীর্ণ একজন মানুষ।
কাছে যেতেই দেখলো তার গা থেকে ভুর ভুর করে বিড়ির গন্ধ আসছে। এমনিতেই মাথা ধরেছে প্রিয়ার, তার উপরে এই গন্ধে মাথা আরেক দফা ধরলো। খুব বিরক্ত লাগছে, এই লোকটা কেন এখানে এসেছে। প্রিয়া তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। অন্য কোনো মেয়ে হলে হয়তো বলতো কেমন আছে, ভালো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রিয়া জিজ্ঞেস করলো অন্য কথা। কি ব্যাপার, এখানে কেন এসেছো? টাকা পাঠিয়েছিলাম তো, 12,000 টাকা পাঠিয়েছি না? আরে এত সপড় সপড় করস কে? শহরে থাইকা দেখি শহরের মেম সাহেবের মতো কথা বলা শুরু করছস। জজ ব্যারিস্টার উকিল মাস্টার হইয়া যাস নাই যে বাপের লগে এমতে কথা কস। খবরদার আমার লগে এমতে কথা কবি না। জন্ম দিছি তরে আমি। ধীরে কথা বলো, এটা ভদ্রলোকেদের জায়গা, এখানে জুয়ার আড্ডা না। তুমি আমাকে জন্ম দিয়েছো, তাতে মোটেও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কিছু নেই। নিজের স্বার্থে জন্ম দিয়েছিলে, স্বার্থ পূরণ না হওয়ায় ছুঁড়ে ফেলে দিয়েছো। মাত্র 12 বছর বয়সী প্রিয়াকে নিজের ভাইয়ের কাছে কাজের লোক হিসেবে বিক্রি করে দাওনি? তা এখন কেন এসেছো? এই খবরদার আমার লগে গরম দেখাবি না। তুই এই জায়গায় বই, তোর লগে কথা আছে। কি বলতে চাও জলদি বলো, গেট বন্ধ হয়ে যাবে। শোন, তোর জন্য তোর মামি একটা বিয়ার সম্বন্ধ নিয়ে আইছে। পোলা ভালো, দেখতে শুনতে বেশ ভালো, অনেক টাকা কামায়, আমেরিকা থাকে। হির আগের বউটা ডিঙ্গু জ্বরে মরছে। তো আমি কি করব? আমি তো তোমাকে আগেই বলেছি আমি এখন বিয়ে করব না। বিশেষ করে তোমার স্ত্রীর ওই দিকের লোকদের কথাতে তো কখনোই না। ওই মহিলা আমার কতটুকু ভালো চাই জানি। কত টাকা নিচ্ছ তোমরা কে জানে? পোলা ভালো, বয়স বেশি না, এই 42-43, তোর লগে মানানসই। আমার সাথে মজা করছো তুমি? তোমার এসব মজার কথা শুনতে আমি এখন এখানে আসিনি, চলে যাও। যেমন কইরা দেমাগ দেখাইতাছোস, লাগে জানি তোরে বিয়া করার লাগিয়ে কত লোক বইসা আছে। কেউ বিয়া করবো না তোরে, এমনিতে তো খারাপ কাম করস। তোর মতো খারাপ কাজের মহিলারে কে বিয়ে করবো? খবরদার, আমার কাজকর্মের ওপর একদম প্রশ্ন তুলবে না। আমি যা উপার্জন করি তা হালাল। আমি কোনো খারাপ কাজ করে টাকা উপার্জন করি না। যেই ছোড়ার আশায় বইয়া আসিলি, ওইটাই তো একখান নষ্ট মাইয়ারে বিয়া করলো। তুই ভালা হইলে তো তোরই করতো। তুই হইলি ফকিন্নির বাচ্চা, তার উপর কালা। ওই নষ্ট মাইয়ার মেলা টেকা দেখেই বিয়া করছে, আর তুই হইলি ছোট জাতের নষ্টা। প্রিয়ার রাগে মাথার রগ তপতপ করছে, হুঙ্কার দিয়ে বলল, আমাকে যা বলেছ সহ্য করেছি, ওদের নিয়ে একটা কথাও বলবে না। এরপর থেকে আর ভুলেও এখানে আসবে না, বিশেষ করে কোনো বিয়ের সম্বন্ধ নিয়ে তো ভুলেও না। দারোয়ান চাচা, এই লোককে বের করুন। কথাগুলো বলে প্রিয়া আর 1 মিনিট অপেক্ষা না করে উপরে চলে গেল। দারোয়ানকেও বলে গেল এরপর থেকে আসলে যেন আর ঢুকতে না দেয়। ইসমাম রাতের খাবার গরম করছিল। আদ্রা ধীর পায়ে হেঁটে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো। ইসমাম তার হাত মুঠো করে ধরলো আর হাসলো। কি ব্যাপার, আজকে বড় ভালোবাসা হচ্ছে যে? ভালোবাসার প্রকাশ হচ্ছে বলুন। হাফ মেন্টালকে তো কবেই ভালোবাসা হয়ে গিয়েছে। বাহ বাহ, ভালো কথা শিখেছ। এখন চলো, খেতে যাবে। এইভাবেই তোমার দাঁড়িয়ে থাকা ঠিক না। ইসমাম আদ্রাকে কোলে তুলে নিয়ে রুম পর্যন্ত গেল। ইসমামের চোখে চশমা ছিল না। আদ্রা হঠাৎ তার চোখ দুটো খেয়াল করলো। চোখ দুটো যেন কেমন চেনা মনে হচ্ছে, সেই চেনা চোখগুলোর মতো। আদ্রা হঠাৎ ইসমামের চোখের কোণায় হাত রাখে। আপনাকে একটা কথা বলবো, বলে রাগ করবেন না তো? না, তোমার সাথে রাগ করে থাকতে পারবো না। আপনার চোখগুলো দেখছি ঠিক সেই ছেলেটার চোখের মতো যে আমাকে সেদিন স্কুল বুলিংয়ের হাত থেকে বাঁচিয়েছিল। আমার চোখ আমি ছাড়া অন্য কারোর মতন লাগবে কেন? আজরা বড় আশ্চর্যান্বিত হলো। আপনি মানে? ইসমাম সোফায় বসে আজরার মাথা নিজের বাহুতে নিল। ইসমাম আজরার দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। দেখো তো, তোমার অতীত চেনার চোখগুলো কি আমার ছিল না? আজরার কাছে সেদিনের ধোঁয়াশা ঘটনা পরিষ্কার হতে লাগলো। আজরা এতদিন ধরে কত মানুষের চোখের সাথে এই চোখকে মেলানোর চেষ্টা করেছে, শেষমেশ কিনা ইসমামের সাথে আরো আগে দেখা হলেই তো এই সমস্যা মিটে যেত। কিন্তু সেই ক্লাস 6-এর পর তো আর দেখাই হয়নি। আজরা ইসমামকে বা ইসমাম আজরাকে কখনো সেই নজরে দেখেনি। 17 বছর বয়সে ইসমাম তাকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছিল বলে তখন তার প্রতি আজরার একরকম ভালো লাগা কাজ করেছিল, কিন্তু সেই ভালো লাগা চাপা পড়েছিল 22 বছর বয়সী ইসমামের সব পাগলাটে কর্মকাণ্ডে।
তাদের বিয়ের পর থেকে ইসমামের যত্ন আর ভালোবাসা দুটোই সমান্তরালে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজরা এখন অনুভব করতে পারছে সে অনেক আগে ইসমামের প্রেমে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে প্রেমে পড়েছিল যখন ইসমাম তার জন্য সবার বিরুদ্ধে গিয়েছিল। দুনিয়ার মানুষের হাজার খারাপ কথা শোনার পরেও ইসমামের যত্ন বা ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি। ইসমাম আর আজরা একে অপরকে ভালোবাসে, তা খুব দীর্ঘ সময়ের না হলেও অনুভূতিগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। 17 বছর বয়সে ইসমাম আজরাকে মানবিক কারণে সাহায্য করেছিল, আর পরবর্তীতেও তাই। আজরার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাই করতো, কিন্তু বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর সব বদলে গেল। ভালোবাসা পবিত্র আর উদ্দেশ্য ঠিক থাকলে বিয়ে সর্বসুখ এনে দিতে পারে, তার প্রমাণ ইসমাম। ইসমাম জানতো আগে আজরাকে বললে ভালোবাসার অনুভূতি অন্যরকম হতো। আজরা কৃতজ্ঞতা বোধ থেকে ইসমামকে ভালোবাসতো, এখন আজরা মুগ্ধতা থেকে ইসমামকে ভালোবাসে। ইসমাম ধীরে ধীরে আজরার হৃদয়ে নিজের জায়গা করেছে। ইসমামের ভাবনার সুতো ছিল আজরার চিৎকারে। কিন্তু আপনি কিভাবে? আমি সেদিন আমাদের বাসার কাছের জায়গা দেখতে গিয়েছিলাম। পথে তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি তোমার চেহারা চিনতে পারিনি, কারণ কখনো তোমাকে সেভাবে দেখাই হয়নি। আমার কাছে তুমি ছিলে একজন বিরক্তিকর মানুষ, যে আমাকে বিরক্ত করে। আমি বিরক্তিকর? তাহলে আমাকে রেখেছেন কেন? আমি বাপের বাড়ি চলে যাই। যাওয়ার চেষ্টা করো তো। আজরা মুখ ফুলিয়ে রইল। ইসমাম জানে এইসব বললে তার আজ রোজ রেগে বোমা হতে থাকবে। ইসমামের খেপাতে মজাও লাগে। আসলে আমি না, আপনিই বিরক্তিকর। আপনি কথার উত্তর না দিয়ে লোকজনকে বিরক্ত করেন। আমি অনেক ইন্টারেস্টিং পারসন। ইসমাম আজরার গালে স্লাইড করতে করতে বলল, সেটা তো আগে বুঝতে পারিনি। বুঝলে এত দেরিতে বিয়ে করতাম নাকি? আরও আগেই তোমাকে বউ করে ঘরে তুলতাম। আসলে ইন্টারেস্টিং। অসহ্য। আপনার দেওয়া ক্লিপটার ভাঙা অংশ এখনো আমার কাছে আছে। আমি অনেক যত্নে রেখেছিলাম, কারণ সেটা আপনি পরিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনাকে ভালোবাসার পর সেটা ফেলে দিয়েছি। কথাগুলো বলে আজরা ফুপিয়ে কেঁদে উঠল। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আরে কাঁদার মতো কিছু হয়নি তো। কাঁদে না করে যা, আমি তোমাকে আরো 1000টা ক্লিপ কিনে দেবো। প্লিজ কান্না বন্ধ করো, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। আপনি আগেই বুঝতে পেরেছিলেন, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছিলাম। সেদিন তুমি কাহিনীটা আমাকে খুলে বলেছিলে। আজরা ইসমামের বুকে কিল ঘুষি দিয়ে বলল, আপনি আমায় আগে কেন বলেননি? আরেকবার কাঁদলে একটা থাপ্পড় দিব বললাম। আগে বললে কি করতে? যেটা আজকে হলো সেটা আরো আগেই। একদম মুখ বন্ধ রাখেন। তোমাকে যদি আগে বলতাম তাহলে তুমি সে ঘটনার উপর ভিত্তি করে আমাকে ভালোবাসতে। সে ইসমামকে ভালোবাসতে, যার বয়স 17 ছিল। সে আমাকে ভালোবাসতে, যে তোমাকে বিপদ থেকে রক্ষা করেছিল। তুমি সম্পূর্ণ ভিন্ন দুজন ইসমামকে অনুভব করেছ। প্রথম জনকে ভালোবাসনি, কিন্তু দ্বিতীয় জনকে ভালোবেসেছ। জানেন ইসমাম, পৃথিবীতে দুটো আত্মার দেখা কখনোই কাকতালীয় হতে পারে না। তার পরিকল্পনা আগে থেকেই তৈরি করা থাকে। হ্যাঁ, তার জন্যই তো তোমার সাথে দেখা হয়েছে। পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়েছে। বেচারা ইসমাম হিমশিম খাচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছে। প্রশ্নকর্তাকে হাজার খানিক গালেই সবাই মিলে দিয়েছে। পেছন থেকে তার বন্ধু ইয়ার তাকে ডাকছে। তার খাতা আবার সামনে থেকে মৃত্তিকা দেখার চেষ্টা করছে। ইসমাম বেচারা মাঝখান দিয়ে বেশি ঝামেলায় আছে। কোন সময় যেন হাতছাড়া হয়ে যায় খাতাটা। হঠাৎ করে পেছন থেকে জাহিন তার শার্টে একটা টান দিল। ইসমামের পরনে একটা নীল রঙের শার্ট ছিল। প্রচন্ড গরম থাকার কারণে সামনের বোতাম দুটো খোলা। টান দেওয়ার ফলে পিঠের বেশ কিছু অংশ উন্মুক্ত হলো। জাহিন দেখলো ইসমামের ঘাড়ে কতগুলো নখের দাগ, একদম তাজা আঁচড়। জাহিন মুখ টিপে হাসলো। ইসমামের সেই দিকে খেয়াল নেই, সে কোনো মতো অঙ্ক মেলানোর চেষ্টা করছে। জাহিন তাকে পেছন থেকে ফিস ফিস করে বলল, কিরে বেটা, তোর তো ইজ্জত লুটে গেছে রে। ইসমামের ততক্ষণে খেয়াল হলো তার পেছনে পিঠের দিকের জায়গাটা উন্মুক্ত লাগছে। তাড়াতাড়ি শার্টটা টেনে নিয়ে বোতাম লাগালো। ইসমামের বেশ অস্বস্তি হতে শুরু করলো। জাহিন বলল, কিরে, তোর বউ তোকে এভাবে নির্যাতন করে? বেচারা বন্ধু আমার, তবে একটা বিয়ে সব সুখের করে দেয়। ইসমাম জাহিনের দিকে দাঁত কটমট করে তাকালো। স্যারকে বলল, আমার খাতাটা নেবেন না প্লিজ, আমি কিছু করিনি। ও শুধু পেছন থেকে আমার সাথে উল্টাপাল্টা কথা বলছিল। যেটা বলছিলে সেটা আপনাকে বলা খুবই লজ্জাজনক। বেচারা প্যান্টের ফ্রন্টের দিকে জিপটা ফেটে গিয়েছে, এখন তার বসে থাকতে কষ্ট হচ্ছে। একটু আঘাত পেয়েছে সামনের ওটাতে। কথাটা শুনে ক্লাসে উপস্থিত সবাই হেসে দিল। জাহিন চরম মাত্রায় লজ্জা পেয়েছে। জাহিন হালকা হেসে প্যান্টের জিপটা আড়াল করার চেষ্টা করলো,
কিছুটা লজ্জা পেয়ে গেল। সরি স্যার। পরীক্ষা দিয়ে বেরিয়ে জাহিন ইসমামের পিঠের মধ্যে ধাম করে কয়েকটা কিল লাগালো। আমার জিপ একদম ঠিকঠাক আছে, সম্ভবত তোর সামনে লেগেছিল। তোর গায়ে স্ট্যাম্প, সেটা কেন বললি না? ইসমাম বিনা দ্বিধায় বলল। স্ট্যাম্প লাগানোর ভাগ্য তোর হয়নি বলে জ্বলছিস? তাদের সব বন্ধু হেসে ফেলল। আজকে পুরো ক্লাসের সামনে জাহিনের মান ইজ্জত সব শেষ। আজরা বাসায় বসে অনেক বোর হচ্ছিল। সারাদিন তার মায়ের কাছে থেকেছে, মাত্রই বাসায় ফিরে এলো। ভাবলো ইসমামের জন্য তার প্রিয় কিছু বানানো চায়। সে ভাবলো কেক বানাবে, সব সামগ্রী বের করে নিল। আচ্ছা, ইসমাম তো সেদিন বলছিল শাড়ি পরলে নাকি আমায় অনেক সুন্দর লাগে দেখতে। তাকে আজকে শাড়ি পরে চমকে দিলে কেমন হয় তাহলে? ইসমাম আসবে সন্ধ্যার পর, এখনো সন্ধ্যা হতে কিছু সময় বাকি। আজরা কেকটা ওভেনে দিল, ফ্রিজ থেকে কতগুলো চকলেট সিরাপ বের করলো। কেক বানানো শেষ। আজরা বেশ সময় নিয়ে সুন্দর করে গোসল করলো। তারপর আলমারি থেকে লাল রঙের শাড়ি বের করলো, গাঢ় লাল রঙের একটা শাড়ি, যেটা তাকে তার ফুপি অর্থাৎ ইসলামের মা দিয়েছিল। গাঢ় লাল রঙের জর্জেটের শাড়ি, তার পাটা হচ্ছে কালো রঙের, সাথে কালো রঙের ফুল স্লিভ ব্লাউজ। আজরা সুন্দর করে শাড়িটা পরলো, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক দিল। সারা মুখে আর কোনো সাজগোজ নেই, না সারা গায়ে কোনো অলংকার আছে। শুধু নাকের বাম পাশে ইসমামের দেওয়া নাক ফুলটা ছিকছিক করছে। কলিং বেল বেজে উঠল। আজরা দরজা খুলে দেখলো ইসমাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই আজরার হাসি মাখা মুখটা দেখলো ইসমাম। একবার ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আজরাকে স্ক্যান করলো। ইসলামের হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি হলো, যেন একটা হার্টবিট মিস হয়ে গেল এখনই। এভাবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একটা হার্ট অ্যাটাক নিশ্চিত। এত বেশি সুন্দর কেন লাগছে তাকে? ইসলাম সেখান থেকে নড়তে পারছে না। মনোমুগ্ধকর দৃশ্য দেখে তার কদম স্থির, কিন্তু তার দৃষ্টি নড়ছে। ঘুরে ফিরে তার জারুল ফুলের আশেপাশে ঘোরাফেরা করছে। মেয়েটার সৌন্দর্য যেন দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। ভালোবাসা বৃদ্ধির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি হয়। একজন মানুষকে ভালোবাসলে সে তার চোখে দিন দিন সুন্দরী হতে থাকবে। আজরা দুষ্টুমি করতে বলল। ইসমাম ভাই, বলেই খিলখিল করে হেসে উঠল। তার হাসির ঝংকার ইসমামকে এলোমেলো করে দিল। তবে ভাই কেন ডাকলো? ব্যাস, ইসমামের সমস্ত রোমান্টিকতা এক নিমিষে ওরে চলে গেল। চোখ মুখ কুচকে সামনে তাকিয়ে রইল। মেজাজ গরম হলো। এই মেয়েটা তাকে হুটহাট রাগিয়ে দিতে খুব ভালোবাসে। জানি ইসমাম রাগ করবে, তবুও এমনটাই করবে। তোমার কি আমার হাতে দু চারটা চড়থাপড় খাওয়ার ইচ্ছে হচ্ছে? মোটেও না। আমার তো আপনার থেকে বকশিশ পাওয়ার ইচ্ছে হচ্ছে। ভেতরে আসুন প্রাণপ্রিয় স্বামী। ইসমামের হাতে একটা খাঁচার মতো, তার উপর কাপড় দিয়ে ঢাকা। ইসমাম সেটা আজরাকে ধরতে দিল না। এটা কি? আছে কিছু একটা, সামথিং ইউ উইল লাইক। দেখি। এখন না। আপনার জন্য কেক বানিয়েছি। ইসমাম আজরার কপালে একটা চুমু দিয়ে বলল। অনেক ধন্যবাদ। এসব করার তো দরকার ছিল না। তোমাকে না নিষেধ করেছি এত ভাগ দৌড়ের কাজ করতে? আমি আপনার জন্য কফিও বানাবো। আচ্ছা ঠিক আছে। ইসমাম রুমে গিয়ে কাপড় বদলে এলো, তার পরনে কালো রঙের পাঞ্জাবি। আজরা ইসমামকে দেখে এক দফা মুগ্ধ হলো। ইসমামের গায়ে কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে, চুলগুলো সুন্দর করে সেট করে রাখা। কালো রঙের পাঞ্জাবির সাথে সাদা পায়জামা, তার ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙটা বেশ ফুটে উঠেছে। গোলাপি ঠোঁটজোড়া প্রসারিত হয়ে আছে। আজরা সামনের টি টেবিলে তাদের জন্য কেক কেটে রেখেছে, সাথে কফি বানিয়েছে। কফি থেকে ধোয়া উঠছে। ইসমাম পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নেমে এলো, বলল। দেখো, তোমার সাথে ম্যাচিং ম্যাচিং করে আমিও পরে নিলাম। আজরার জল ঝরে পড়ার উপক্রম, অভিভূত কণ্ঠে বলল। মাশাআল্লাহ, আপনাকে তো অনেক বেশি সুন্দর লাগছে। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সুন্দর। ইসমাম অধর কামড়ে চোখ বুজে মাথা নিচু করে হাসলো। একজন স্বামীর জন্য এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? পৃথিবীতে একজন স্বামীর সবচেয়ে বড় প্রাপ্তি তার স্ত্রীর মুখ থেকে নিজের নামে এমন প্রশংসা বাক্য শোনা। আমি লাকি আজকে এটা শুনতে পেরেছে। আজরা মাথায় ঘুমটা টানলো, চুল এখনো খোলা। নতুন বৌদির মতো ইসমামের হাতে চুমু খেয়ে বলল। আপনি আমার জীবনের আলো, কখনো হারিয়ে যাবেন না তো প্রিয়। আজরা যদি আধার হয়, ইসমাম তবে আলো। আজরা যদি কাজল হয়, তবে তো ইসমামের লোচন হবে কালো। ইসমাম আজরার কপালে ঠোঁট ছোঁয়ালো। আজরা চোখ বন্ধ করে উপভোগ করলো। ইসমাম তাকে জড়িয়ে ধরে তার হাতে 7,000 টাকা দিল। এগুলো তোমার, এগুলো দিয়ে যা ইচ্ছা তাই কিনবে, কেমন? অনেক ধন্যবাদ ইসমাম সাহেব।
ইসমাম আজরাকে কেক খাইয়ে দিচ্ছে। আজরা ইসমামের ওপর হেলান দিয়ে পা দোলাচ্ছে। কেক খেতে খেতে হঠাৎ আজরার মুখের কিনারে একটু চকলেট লেগে গেল। ইসমাম সেখানে একটা চুমু খেলো। চকলেটের সাথে ভ্যানিলার স্বাদটাও কিন্তু খারাপ না, ইয়াম্মি। অসভ্য ড্রাকুলা। কথাগুলো বলে আজরা ইসমামের বাহুতে 3-4টা কিল বসিয়ে দিল। আচ্ছা, আপনি সেটা হাতে করে মানে কি নিয়ে এসেছিলেন এবার বলুন। রুমে গেলে বুঝতে পারবে কি নিয়ে এসেছে। তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি এক্ষুনি দেখব। না না, এখন তো দেখা যাবে না। ইসমাম আজরা আরো কিছুক্ষণ গল্প করলো, তারপর তারা তাদের রুমে গেল। আজরা তার পিঠের খোলা চুলগুলোতে হাত বুলাতে বুলাতে বলল, নিন, নিজের অধিকার আদায় করে নিন। বলেছিলেন না আমার চুলের খোপায় ফুল লাগিয়ে দেওয়ার অধিকার তার আছে, যে আমার সবচেয়ে কাছের ব্যক্তি, একান্ত ব্যক্তিগত পুরুষ। এখন তো সেটা আপনি লাগিয়ে দেবেন না? ইসমাম এগিয়ে গিয়ে আজরাকে নিজের সাথে মিশিয়ে নিল। আজরার কানের পেছনে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার অধিকার আদায়ের উদ্দেশ্য কিন্তু তখনও ছিল, তোমাকে তখনই বউ ভাবতাম। ইসমাম আলগোছে আজরার চুলগুলো মুঠো করে নিল। সেখানে খুব কষ্ট করে একটা খোপা করতে সক্ষম হলো। তারপর বারান্দায় গোলাপ গাছ থেকে লাল গোলাপ এনে আজরার খোপায় পরিয়ে দিল। চুল বেঁধে দেওয়া আজরার উন্মুক্ত পিঠ দৃশ্যমান হলো। ইসমাম আজরাকে বারান্দায় নিয়ে গেল। খাঁচাটা বারান্দার ওপরে ঝুলানো ছিল, সেখান থেকে কাপড়টা সরালো। আজরা চমকে গেল। আর সেটা তো সেই পাখিটা যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম আরও আহত হয়েছিল। সেই পাখিটাই। এটা এতদিন বার্ড কেয়ার সেন্টারে ছিল। ওর যত্ন হয়েছে, চিকিৎসা হয়েছে, এখনও সুস্থ। ওর মালিককে খোঁজার চেষ্টা করেছে কিন্তু খুঁজে পায়নি, তাই তোমার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। এখন তুমি আমার সাথে সাথে পাখিরও যত্ন করবে। খাঁচায় হলুদ নীল রঙের একটা বিদেশি জাতের বড় টিয়া পাখি। উজ্জ্বল তার রঙা আকারেও বেশ বড় হয়েছে এখন। আজরা যখন ধরেছিল তখন এত বড় আর সুন্দর ছিল না। আজরা উঁচু হয়ে উঠে ইসমামকে ঝাপটে ধরল, তারপর তার সারা মুখ ভর্তি চুমু দিল। ইসমাম সন্তুষ্টির হাসি হাসলো। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে বলে বোঝাতে পারবো না আমি ঠিক কতটা খুশি হয়েছি। তোমার এই বিশাল খুশি দেখতেই তো ছোট্ট একটা চেষ্টা। আমি আমার হাজারো চেষ্টার বিনিময়ে তোমাকে খুশি রাখতে চাই। আজরা ইসমামকে ঘুরিয়ে গেটের কাছে থাকা জারুল ফুলগুলো দেখালো। দেখো তো আজরুশ, কতগুলো লাল জারুল ফুল ফুটেছে। হ্যাঁ দেখেছি, এই ফুলগুলোর জন্যই তো আপনি আমায় চোর বলেছিলেন। ইসমাম আজরার পিঠে চুমু দিল। আজরা শীতল স্পর্শে হঠাৎ কেঁপে উঠল। কেমন অবশ অবশ লাগছে তার শরীর। ইসমাম আজরার কাঁধে থুতনি রেখে তার কানে বলল, যে রমণী ইসমাম সাদা ফার্সির হৃদয় চুরি করেছে তাকে চোর ছাড়া আর কি বলবো। সেদিন তুমি ফুলের সাথে সাথে আমার হৃদয় চুরি করেছিলে। এটা কি চুরি করার মতন অপরাধ না? আজরার শব্দটা লজ্জায় নিভে গেল, শুধু অপলক দৃষ্টি বিনিময়। এখন ফুলও তোমার, ফুলের মালিও তোমার। আচমকা ইসমাম তাকে কোলে তুলে নিল। অতিবাহিত হলো তাদের আরো একটি সুন্দর মিশি। কি ব্যাপার আজরা আপু, তোমার মন মনে হয় ভালো? আমার মন তো সবসময় ভালো। এই ভালো তো সাধারণ ভালো না, আমরা যাওয়ার পর কি বিশেষ কিছু? ভাবি তুমি পারো, তোমাকে জ্বালাতন করার শোধ তুলছো। বলতেও পারো। আজরা ইসমাম তনিমা ইয়াকুব বিকেলে হাঁটতে বেরিয়েছে। তনিমাকে ডক্টর হাঁটতে বলেছে বাচ্চার সুস্থতার জন্য। আজরার হাতে একটা ওয়েফার। তারা তাদের বাসা থেকে একটু দূরে এসেছে। সেখানে হঠাৎ একজন বলল। ইসমামের রাগ হলো মহিলার কথা শুনে। কিছু বলতে গেলে তনিমা ইয়াকুব নিষেধ করলো আর আজরা তার হাত চেপে ধরলো। লোকটা বলল, ইসমাম কিছু বলবেন না, মুখে হাসি বজায় রাখুন। আমাদের রাগানোর জন্য এসব কথা বলছে। রেগে গেলে তো তারা জিতে গেল, তাই না? ইসমাম খুব কষ্টে রাগ দমন করলো, আবার সামনের দিকে হাঁটা ধরলো। পেছন থেকে লোকটা চেঁচিয়ে বলল। ইসমাম রেগে গেল, তেরে গিয়ে লোকটার কলার চেপে ধরলো। বাজখাই স্বরে বলল, তোদের মতো জানোয়ারদের সাথে আমি কথা বলে রুচি রাখি না। স্বেচ্ছায় ইজ্জত বিলিয়ে দিয়ে আর ধর্ষণের শিকার হওয়ার মধ্যে তফাৎ বোঝে না, তাদের এই সমাজে থাকার কোনো অধিকার নেই। আমাদের বিষয়টা কি ছিল সেটা আমরা জানি, তোমাদের জানানোর প্রয়োজন নেই। তোদের মতো মানুষেরা হচ্ছে সমাজের নোংরা আবর্জনার কীট। আমি তোদের চিন্তাভাবনা বদলাতে পারবো না। আমার একার পক্ষে তোদের মতো এতগুলো কীটের চিন্তাভাবনা বদলানো সম্ভব না। আজকে প্রথম, তাই ছেড়ে দিচ্ছে। তবে জেনে রাখ, আমার স্ত্রীর নামে কিছু বললে তোর জিভ টেনে ছিঁড়ে আমি এলাকার কুকুরকে খাওয়াবো। ইসমাম লোকটাকে একটা ধাক্কা দিল। লোকটা কিছুটা দূরে সরে গেলে
তার স্ত্রী তাকে ধরলো। ইসমাম লোকটার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, আপনার স্বামীকে ধাক্কা মেরেছে বলে স্ত্রী হিসেবে আপনি আপনার স্বামীকে সাহায্য করতে এসেছেন। স্ত্রী হিসেবে এটা আপনার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, স্বামীকে রক্ষা করার। তেমনি আমারও দায়িত্ব ছিল স্বামী হিসেবে আমার স্ত্রীর পাশে দাঁড়ানোর। আপনি একজন মেয়ে মানুষ হয়ে এমন বাজে ধারণা পোষণ কিভাবে করতে পারেন? ছেলেটির দোষ ছিল কি ছিল না তা প্রমাণ করেছে। আপনি হয়তো আমাদের পারিবারিক বিষয়গুলো জানেন না, তাই এমন বলছেন। দয়া করে কথা বলার আগে ভেবেচিন্তে বলবেন। ইয়াকুব মহিলাটাকে উদ্দেশ্য করে বলল, এই কাহিনীটা যদি আপনাদের কারো বোন বা মেয়ের সাথে হতো তাহলে নিশ্চয়ই এমন বিরূপ মন্তব্য করলে কষ্ট পেতেন। আজরা আমার বোন ওর সম্পর্কে মন্তব্য করলো, আমার ঠিক ততটাই কষ্ট লেগেছে যতটা ঠিক আপনার স্বামীকে ধাক্কায় দেওয়ায় আপনার লেগেছে। এমনকি এই যে আপনি আমার দিকে রেগে তাকাচ্ছেন, ঠিক আমারও এমন অনুভূতি হচ্ছে। তবে আমি আমার ভাই দুজনের রাগ নিয়ন্ত্রণ করে রেখেছি। একজন দর্শিতা মেয়ে কেন আত্মহত্যার পথ বেছে নেয় জানেন? আপনাদের মতো এমন সমাজের নোংরা কিকদের জন্য। আপনাদের মতো মানুষের কথার পরিণতি হিসাবে এমনটা হয়। আমরা যদি তাদেরকে একটু সহমর্মিতা দেখাই, তাদের জীবনটাকে যদি একটু সহজ করার চেষ্টা করি, তাহলে তাদের হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হয় না। কিন্তু আফসোস, আপনারা কোনো বাদ বিচার না করে নিজেদের মন গড়া কাহিনী নিয়ে মন্তব্য করতে শুরু করেন। আপনারা বাইরের লোক, আপনাদের আইন আদালত প্রমাণ আমি দেখাতে যাব না, দেখানোর মতো গুরুত্ব মনে করি না। এমনকি আপনারা আমাদের জীবনের কোনো অংশ না, তাই আপনাদের কথার কোনো গুরুত্ব নেই। মনে রাখবেন, কারো সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে তারপর মন্তব্য করবেন। উপরে একজন আছেন, তিনি সব দেখছেন। আপনার এইসব ভিত্তিহীন কথাবার্তার হিসাব তিনি নেবেন। ইসমো, আজ ঝামেলা করিস না এসব ছোট লোকদের সাথে। এসব ঝামেলা করতে নেই, বুঝলি? চল। আজরা জোর বস্তুর ন্যায় হাঁটতে শুরু করলো। তার আবার সেই দুর্বিষহ দিনগুলোর কথা মনে পড়লো। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে গেল। ইয়াকুব তার হাত মুঠো করে ধরে বলল, এইসব ভেবে কাঁদছিস? এইসব লোকদের আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই। কাঁদবি না, একদম কাঁদবি না, বলে দিলাম। তনিমা আজরার চোখের পানিগুলো মুছিয়ে দিল। ইসমাম এখনো রেগে আছে। তার ইচ্ছে করছিল ওই লোকটাকে আচ্ছা মতো পেটাতে। সেদিন আর তার হাঁটতো না। বাসায় চলে এলো। আজরা বাসায় এসে কেমন মনমরা হয়ে বসে আছে। ইসমাম তার কাছে গেল। বাচ্চাদের মতো তাকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা, তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ? মানে কার কথা তুমি বেশি মানো? আজরা ছলো ছলো চোখে ইসমামকে বলল, আপনি আম্মু আব্বু। তাহলে কাঁদছো কেন? তোমার কাছে কার কথা বেশি গুরুত্বপূর্ণ, আমার কথা না তাদের কথা? আজরা বাচ্চাদের মতো করে উত্তর দিল, আপনার কথা। তাহলে তাদের কথায় কাঁদছো কেন? আমি কি তোমাকে কখনো এমন কিছু বলেছি, না কখনো আমার মুখ দিয়ে শুনেছ এমন কিছু? আমি ওসব কিছুতে বিশ্বাস করি না। তাহলে কাঁদছো কেন? কাঁদবে না। আমি আগেও বলেছি, তোমার কান্না আমার সহ্য হয় না। আমার মনে হয় না দুনিয়াতে কোনো পুরুষেরই তার স্ত্রীর কান্না সহ্য হয়। আজরা ইসমামের গলা ধরে নির্জীব হয়ে রইল। এখনো চোখের পানি ফেলছে। ইসমাম জানে এই কল একবার চালু হলে এত সহজে বন্ধ হওয়ার না। আজরাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর তার মাকে ডেকে আনলো। সব কথা খুলে বলল। ইরা আজরাকে দুটো চুমু দিলেন। দেখ, কান্না করিস না। আমি মা হই না, এভাবে কান্না করতে হয় না। আয়, তেল দিয়ে দি মাথায়। না, আমার কষ্ট হচ্ছে। ওইসব মানুষদের কথা কানে নিতে নেই। আজ তোকে আমি একটা মজার ঘটনা বলবো। ইসমামের ছোটবেলার মজার ঘটনা। আয় শুনবি। আজরা ততক্ষণ না সজাগ হলো। মজার ঘটনা শুনতে তার চোখ মুখ মুছে পানি দিয়ে তারপর আবার ইরার সামনে বসলো। ইসমাম চোখ মুখ ছোট করে ফেলল। তার মা এখন নিশ্চয়ই তার সুন্নতে খাতনার কাহিনী শোনাবে না। আম্মু কিছু বলবে না। দেখো তুমি কিন্তু তুই এখন যা, আমাদের বউ শাশুড়ির ভেতরে আলোচনা। প্লিজ আম্মু, আমার মানের যদি এভাবে শেষ করে দিও না। তোকে যেতে বলেছি না? আমি যাব না। কি করবে? ইসমাম চোখ মুখ কুচকে তার পড়ার টেবিলের চেয়ারে বসে রইল। একবার কি হয়েছে, ইসমামের বয়স যখন 8 মাস, সবে একটু হামাগুড়ি দিতে পারে, আবার একটু বসতেও পারে। একদিন কি করেছে জানিস?
হঠাৎ কান্না করছে, ঘরে কেউ নেই। ইয়াকুবকে তোর বাবা বাইরে নিয়ে গিয়েছে, আমি একা। তখন আমি তোর দাদুর বাসায় গিয়েছিলাম। আম্মা বলেছিলেন ইসমামকে গোসল করিয়ে দেবে, তাই তিনি গরম পানি আনতে গিয়েছিল। আর আমি গিয়েছিলাম বাথরুমে। এসে দেখি